আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধে বাংলাদেশের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে, বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সিচুয়েশন কী, পাশাপাশি বাংলাদেশ কিভাবে এর থেকে উত্তোলন হতে পারে, বা আগামী 1 মাস যদি ইরান যুদ্ধ চলতে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের কী পরিস্থিতি হতে পারে সেই বিষয়ে আজ আমরা আলোচনা করার চেষ্টা করব। পৃথিবীর মোটামুটি প্রত্যেকটা দেশেই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রভাব পড়েছে, যেটা এখন ধাপে ধাপে ভিজিবল হচ্ছে। এই যুদ্ধের প্রায় 1 মাস 2 দিন পার হয়ে গেছে, কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বলছে যুদ্ধ থেমে যাচ্ছে, 2 মিনিট পরে আবার বলছে ইরানকে আমরা ধ্বংস করে দিচ্ছি, ইরানের সাথে সর্বাত্মক যুদ্ধ করব। এখানে অ্যাকচুয়ালি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে সে এই যুদ্ধ থেকে বের হয়ে না যায়। কিন্তু তারপরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য বা নিজে ক্ষমতায় থাকার জন্য ব্যাপক মাত্রায় চেষ্টা চালাচ্ছে এই যুদ্ধ বন্ধ করার জন্য। কিন্তু নেতানিয়াহু বা ইসরায়েলি ফাঁদ থেকে সে বাঁচতে পারছে না। সে চেষ্টা করছে নিজে যুদ্ধ বন্ধ করার, কিন্তু আসলে নেতানিয়াহুর লবিং ছাড়া এই যুদ্ধ বন্ধ করানো ডিফিকাল্ট। কেননা এই যুদ্ধ যারা লাগিয়েছে বা ট্রাম্পের আশেপাশে যারা আছে সবাই ইসরায়েলি লবির কাছে মোটামুটি আটকা। এই কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একা চাইলেও এখন যুদ্ধবিরতিতে যেতে পারছে না। কারণ একটাই, নেতানিয়াহু এই যুদ্ধবিরতি করতে চায় না। নেতানিয়াহু এই যুদ্ধবিরতি করতে চায় না, যদিও তাদের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘায়িত হচ্ছে, এবং এই দ্বন্দ্বে কে আসলে কতটুকু টিকে থাকতে পারে, বা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হাত ছেড়ে দিতে পারে যদি সে দেখে তার নির্বাচনী সক্ষমতা কমে যাচ্ছে, বা নভেম্বরে সে মধ্যবর্তী নির্বাচনে হেরে যেতে পারে। এই ধরনের যদি একটা পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে হয়তোবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের হাত ছেড়ে দিতে পারে। কিন্তু সেটা অন্য আলোচনা। আজ আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেমন আপনারা দেখেছিলেন ঈদের আগে তেল নিয়ে কিছুটা ক্রাইসিস তৈরি হয়েছিল, তেল গ্যাস নিয়ে কিছুটা ক্রাইসিস তৈরি হয়েছিল। প্রথমে আপনাদের যেটা জেনে রাখা দরকার সেটা হচ্ছে বাংলাদেশের তেল গ্যাসের 98 থেকে 100% মোটামুটি তেলটা আসলে 100% ইম্পোর্ট করা হয়। 100% ইম্পোর্ট করা হয়। গ্যাসের যদিও কিছু ক্ষেত্র আছে সেখান থেকে গ্যাস উত্তোলন করা হয়, কিন্তু সেটা একদমই সামান্য। গ্যাসও ব্যাপক মাত্রায় দেশের বাইরে থেকে ইম্পোর্ট করা হয়। এর মধ্যে রয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। এই চারটি দেশ এই চারটি দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি পেট্রোলিয়াম আমদানি করে থাকে। আর বাংলাদেশের মার্কেটে বা বাংলাদেশে প্রতি বছর না, প্রতি মাসে প্রায় 50 মিলিয়ন ব্যারেল বা 5 কোটি ব্যারেল তেল বা পেট্রোলিয়াম প্রয়োজন হয় প্রতি মাসে। 50 মিলিয়ন ব্যারেল তেলের বাজারে কিন্তু দামের ওঠানামা হয় ব্যারেল কাউন্ট করেই। এই ব্যারেল কাউন্ট করেই তেলের বাজারে দাম ওঠানামা হয়। আর এর মধ্যে 98% মোটামুটি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত থেকে আসে। সেটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত চারটি দেশই এই যুদ্ধে ভয়াবহভাবে যুক্ত। যদিও সৌদি আরব বাব আল মানদেব প্রণালী হয়ে তাদের কিছু তেল ছাড়ার পরিকল্পনা করছে বা কিছু তেল ছাড়ছে, কিন্তু 4 থেকে 5 দিন আগে হুতিরা এই যুদ্ধে যোগ দেওয়ার মধ্য দিয়ে মোটামুটি বাব আল মানদেবও বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম তৈরি হয়েছে। যেখানে হুতিরা হয়তো বা বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দিলে সৌদি আরব এশিয়া এই অঞ্চলে যে দেশগুলো আছে সেই দেশগুলোকে তেল রপ্তানি করতে পারবে না, কিন্তু ওইদিকে কিছুটা ইউরোপের দেশগুলোতে তেল রপ্তানি করতে পারে। কিন্তু হুতিদের মিসাইল ইসরায়েল অবধি পৌঁছে যায়। সেক্ষেত্রে সৌদি আরব বা বাব আল মানদেব থেকে সুইস খাল অবধি যেই জায়গাটুকু আছে এই জায়গাটুকু হুতিদের মিসাইল টার্গেট করতে পারে। সেক্ষেত্রে এখানে প্রশ্ন রয়েই যায়, যদি সৌদি আরব এই যুদ্ধে জড়িত হয়ে যায় অথবা ইরান যদি কোনোভাবেই তেল গ্যাসকে রপ্তানি করতে না দিতে চায়, সেক্ষেত্রে কোন ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, বা হুতিরা কি আসলেই সেই তেলের ট্যাঙ্কারগুলোতে হামলা করতে পারে। সেক্ষেত্রে ইউরোপেও সৌদি আরব তেল দিতে পারবে না। এই ধরনের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। যেখানে ছিলাম, বাংলাদেশে প্রতি মাসে প্রায় 50 মিলিয়ন ব্যারেল তেল প্রয়োজন হয়।
আর 1 ব্যারেল তেলের দাম যেখানে গত মাসে ছিল, গত মাসে বা যুদ্ধের আগে, যুদ্ধ শুরু হওয়ার 5 মিনিট আগেও তেলের দাম যেখানে ছিল মাত্র $62, 60 থেকে $62, সেখানে হুট করে 1 মাস পরে এখন তেলের দাম প্রায় $103, $100 থেকে $103 ওঠানামা করছে। যদিও এটা ট্রাম্পের বক্তব্যের কারণে, ট্রাম্প এখন বলছে আমরা যুদ্ধবিরতিতে যাচ্ছি, 2 মিনিট পরে বলছে আমরা যুদ্ধবিরতিতে যাচ্ছি না। এই যে আপনারা কিছুদিন আগে দেখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল। আলটিমেটামের পরে সে বলেছিল আমরা যুদ্ধবিরতিতে যাচ্ছি, ইরানের সাথে আমাদের আলোচনা হয়েছে। এর পরপরই যুদ্ধবিরতিতে যাওয়ার আলোচনার পরপরই বা ঘোষণা দেওয়ার পরপরই ইউএসের স্টক এক্সচেঞ্জ $2 ট্রিলিয়ন লাভ দিয়ে উপরে উঠে যায়। ঠিক 13 মিনিট পরে ইরানের পক্ষ থেকে ঘোষণা আসে আমরা এই ধরনের কোনো আলোচনা করিনি, আমাদের সাথে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা হয়নি। আবার হুট করে স্টক এক্সচেঞ্জ থেকে $1 ট্রিলিয়ন হারিয়ে যায়। $1 ট্রিলিয়ন ইজ ইকুয়াল টু 1,000 বিলিয়ন ডলার। আর 1,000 বিলিয়ন ডলারে বাংলাদেশি প্রায় 12,500 কোটি টাকার মতো, এমন একটা পরিস্থিতি। অন্যদিকে যেখানে 1 ব্যারেল তেলের দাম $60 ছিল, এখন সেই তেলের দাম বেড়ে হয়েছে $100। এখন আপনি যদি একটা ক্যালকুলেশন করতে যান, বাংলাদেশে প্রতি মাসে আগে তেল লাগতো 50 মিলিয়ন ব্যারেল। সেই 50 মিলিয়ন ব্যারেল যদি আপনি $60 থেকে $62 করে ক্যালকুলেট করতে যান, সেক্ষেত্রে সেটা মোটামুটি $300 কোটি মতো এসে দাঁড়ায়। যদি আপনি টাকায় ক্যালকুলেট করতে যান, টাকায় ক্যালকুলেট করতে গেলে সেটা প্রায় 36 থেকে 38 হাজার কোটি টাকা। 36 থেকে 38 হাজার কোটি টাকার তেল বা পেট্রোলিয়াম বাংলাদেশের প্রয়োজন হয় প্রতি মাসে। এখন এটা ছিল $60 থেকে $62 মধ্যে, বা $60 করে আপনি ধরতে পারেন। প্রতি ব্যারেল তেল $60 করে ছিল, সেখানে প্রতি মাসে বাংলাদেশের প্রায় 36 থেকে 38 হাজার কোটি টাকার তেল লাগতো। অন্যদিকে এখন যেই পরিস্থিতি, এই পরিস্থিতিতেই বাংলাদেশের সেম 50 মিলিয়ন ব্যারেল তেলই প্রায় $100 থেকে $100 থেকে $103 কেনা লাগতেছে। সেক্ষেত্রে সেটা এসে দাঁড়ায় প্রায় $500 কোটি। আপনি কল্পনা করতে পারছেন কোথায় $300 কোটি, কোথায় $500 কোটি। আর $500 কোটি যদি আপনি ক্যালকুলেট করতে যান, প্রায় 62 হাজার কোটি টাকার মতো, 62 থেকে 64 হাজার কোটি টাকার মতো। কোথায় 36 থেকে 38 হাজার কোটি টাকা, কোথায় 62 থেকে 64 হাজার কোটি টাকা, প্রায় দ্বিগুণের কাছাকাছি। আর হয়তো বা 1 সপ্তাহ যুদ্ধ চলতে থাকলে এটা দ্বিগুণে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু বাব-আল মানদেব প্রণালীও বন্ধ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যদি যুদ্ধবিরতি না হয় অথবা যুদ্ধ যদি না থামে, ইরানও যদি বলে যে আসলে তারা যুদ্ধবিরতি করতে চায় না, তখন দেখা যাবে তেলের মূল্য $120 ছাড়িয়ে যাবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় তেলের চাইতে বা টাকার চাইতে বড় বিষয় হচ্ছে টাকা থাকলেও তেল আনতে পারাটা। যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় বড় তেল উৎপাদনকারী দেশগুলো বা যারা সবচেয়ে বেশি সরবরাহ করে, যদিও যুক্তরাষ্ট্র ব্যাপক মাত্রায় তেল উৎপাদন করে, পৃথিবীর সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়াও এখানে আছে, তবুও রাশিয়া যেই তেল সরবরাহ করে সেই তেল সরবরাহ করে আসলে তারা পুরো পৃথিবীর তেলের বাজার কন্ট্রোল করতে পারবে না। কেননা সবচেয়ে বেশি তেল রপ্তানি করে, তেল গ্যাস রপ্তানি করে মধ্যপ্রাচ্যের এই কয়টি দেশ সবচেয়ে বেশি তেল গ্যাস রপ্তানি করে। এই কারণে তারা চাইলেই এটা সমাধান করতে পারবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বেশি বা মজুত করার যেটা ধারণা করা হয় যে বাংলাদেশের কাছে 1 মাসের মতো তেল গ্যাস মজুত রয়েছে, স্পেশালি। অন্যদিকে ইরান, বাংলাদেশ, পাকিস্তান সহ 6টি দেশের সাথে একটা চুক্তি করেছে, এই 6টি দেশের জাহাজ হরমুজ প্রণালী পার হতে পারবে। এখন ডিপ্লোম্যাটিক কারণে অনেক সময় দেখা যায় ইরান রাজনৈতিকভাবে এই ধরনের বক্তব্য দিলেও তারা সামরিক দিক থেকে বা সামরিকভাবে কোনো দেশের জাহাজ ওইভাবে বের হতে দিচ্ছে না। যেমনটা পাকিস্তানের 2-1টা জাহাজ বের হতে দেখা যাচ্ছে, চীনের 2-1টা জাহাজ বের হতে দেখা যাচ্ছে, বাংলাদেশেরও কিছু জাহাজ বের হতে দেখা যাচ্ছে, কিন্তু এটা কখন বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে বড় শঙ্কার বিষয়। আর এই কারণে বাংলাদেশে যেহেতু 1 মাসের মতো তেল বা পেট্রোলিয়াম মজুদ রয়েছে, সেক্ষেত্রে এটা ডে বাই ডে ক্রমান্বয়ে কমতে থাকবে বা কমছে। তারা প্রতিদিন যেই পরিমাণ তেল রপ্তানি করার কথা, যেই পরিমাণ তেল আমদানি করার কথা, সেই পরিমাণ তেল আমদানি করতে পারছে না। যেখানে 50 মিলিয়ন ব্যারেল প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 মিলিয়ন ব্যারেল
প্রতিদিন 1.5 থেকে 2 মিলিয়ন ব্যারেল তেল বাংলাদেশের প্রয়োজন হয়। এখানে আপনার শিল্প কারখানা কানেক্টেড, এখানে ট্রান্সপোর্ট কানেক্টেড, এখানে কৃষি কানেক্টেড। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশগুলো কৃষির সাথেও ওতপ্রোতভাবে জড়িত। পৃথিবীতে সবচেয়ে বেশি সার উৎপাদন করে বা সার রপ্তানি করে রাশিয়া, এরপরেই মধ্যপ্রাচ্যের এই দেশগুলো। কুয়েত, কাতার, বাহরাইন এই দেশগুলো ব্যাপক মাত্রায় সার রপ্তানি করে। সৌদি আরব সার রপ্তানি করে। এই সার যদি আটকে যায় সেক্ষেত্রে কৃষি পণ্যের দাম বাড়বে। অন্যদিকে ট্রান্সপোর্টেশন বা তেল গ্যাস পৃথিবীর প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড, আপনার দেশের প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি একটা ইলেকট্রিক ডিভাইসের কথা চিন্তা করেন। আপনি একটা ইলেকট্রিক ডিভাইস চায়না থেকে এক্সপোর্ট করলেন। এক্সপোর্ট করার পর কি হলো, সেই ডিভাইসটা এয়ারপোর্ট থেকে বা চায়না থেকে যে আসলো বিমানে, সেই বিমানের অয়েল খরচ বেড়ে গেছে, সেখানে কিছু টাকা বাড়লো। অন্যদিকে আপনার প্রোডাক্টটি বিমান থেকে এসে নামার পরে আপনার কাছে আসতে 2-3টা লেয়ারে ট্রান্সপোর্টেশন খরচ লাগবে। সেই ট্রান্সপোর্টেশন খরচ ক্যালকুলেট করে পূর্বের তুলনায় যেহেতু তেল গ্যাসের দাম বেড়ে গেছে, সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন খরচও বেড়ে গেছে। এখানে আপনার ট্রান্সপোর্টেশন খরচের সাথে আপনার গ্যাজেটটা কানেক্টেড, সেক্ষেত্রে ওই ট্রান্সপোর্টেশন খরচ ওঠানোর জন্য হলেও ওই গ্যাজেটটির মূল্য বাড়াতে হবে। অন্যদিকে আপনি যদি কৃষিতে যান, ধরেন সারের দাম বাড়লো না, সার ইফিসিয়েন্টলি ডেলিভারি হলো, বা সার রাশিয়া থেকে বাংলাদেশ আনলো, বা তেল বাংলাদেশ আসলে রাশিয়া থেকে ওইভাবে আনতে পারলেও তেলের দাম বাড়বে। তেলের দাম বাড়লে ওই দাম দিয়েই রাশিয়া থেকে তেল গ্যাস কিনতে হবে, এটা শিওর। কেননা বাজার অনুযায়ী হচ্ছে দাম দিতে হয়। যেখানে যুক্তরাষ্ট্র মাত্র 2-3% হচ্ছে তেল হরমুজ প্রণালী দিয়ে বের করে, কিন্তু এই $103 করে যুক্তরাষ্ট্রের বাজারে তেল চলছে। এমন একটা পরিস্থিতি। বাজার কন্ট্রোল এতটা গুরুত্বপূর্ণ। বাজার পৃথিবীর প্রত্যেকটা দেশের বাজারের সাথে কানেক্টেড। ইন্টারন্যাশনাল বাজার পৃথিবীর প্রত্যেকটা দেশের বাজারের সাথে কানেক্টেড। এই অবস্থায় বাংলাদেশের প্রত্যেকটা জিনিস বা আপনি যে খাচ্ছেন খাবারটাও তেল গ্যাসের সাথে জড়িত। তেল গ্যাস ট্রান্সপোর্ট করে আপনার কাছে এনে দিচ্ছে, আপনার কাছে এনে দেন হচ্ছে আপনাকে খাবার পৌঁছে দিচ্ছে। সেক্ষেত্রে তেল গ্যাসের দাম বাড়লে ট্রান্সপোর্টেশন খরচ বাড়বে, পাশাপাশি আপনার সেই খাবারের মূল্যও বাড়বে। এখন বাংলাদেশ এটার সমস্যার সমাধান কিভাবে করতে পারে? যেমন বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি ইরানের সাথে আলোচনা করে হরমুজ প্রণালী তাদের জন্য খোলা রাখার একটা রাস্তা তৈরি করেছে, যাতে তেল গ্যাস বাংলাদেশে আসতে পারে। কিন্তু সেটা যেই পরিমাণ প্রয়োজন, প্রতিদিন প্রায় 1.5 থেকে 2 মিলিয়ন ব্যারেল, সেই পরিমাণে বের করতে পারছে না। সেক্ষেত্রে বাংলাদেশের এখন যেটা করা উচিত বা করতে হবে, বাংলাদেশে ব্যাপক মাত্রায় প্রাইভেট কার রয়েছে। এখন প্রথমত সবচেয়ে বেশি তেল গ্যাস খরচ হয় ট্রান্সপোর্টেশনে, আর এর মধ্যে মেজর একটা পার্ট হচ্ছে প্রাইভেট কার। বাংলাদেশের ঢাকাতে ব্যাপক মাত্রায় প্রাইভেট কার, আপনি বাসের তুলনায় কয়েক গুণ বেশি দেখবেন প্রাইভেট কার। সেক্ষেত্রে বাংলাদেশে যেটা করতে হবে, এই গ্যাস সংকট বা তেল সংকট সামলানোর জন্য প্রথমে প্রাইভেট কারগুলোতে লিমিটেড একটা তেল গ্যাস দিয়ে দিতে হবে, বা একটা লিমিটেশন দিয়ে দিতে হবে, এর চাইতে বেশি তেল গ্যাস ব্যবহার করতে পারবে না। অন্যদিকে আসলে বাইকাররা বেশিরভাগ জব হোল্ডার, পাশাপাশি বাইক রাইড শেয়ার করে, তাদেরকে আসলে একটা লিমিটেশন দিয়ে দিলেও দেখা যাবে একটা পরিস্থিতি তৈরি হবে। কিন্তু এই সংকট মোকাবেলার জন্য আসলে লিমিটেশন দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। অন্যদিকে বাংলাদেশের আরেকটা গুরুত্বপূর্ণ বা আরেকটা ভালো উৎস হতে পারে রাশিয়া থেকে তেল গ্যাস আমদানি করা। অলরেডি যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে। সেক্ষেত্রে যদি রাশিয়া থেকে তেল গ্যাস আমদানির পাশাপাশি সার আমদানি করা হয়, সেক্ষেত্রে বাংলাদেশের এই সংকট কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে। কিন্তু যদি এই যুদ্ধ আরও দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে দেখা যাবে যখন তেলের দাম $150 পৌঁছে যাইতে পারে অথবা $200 পৌঁছে যায়, তখন দেখা যাবে খরচ যখন 4 গুণ বেড়ে যাবে, তখন আসলে জীবনযাত্রার ব্যয়ও বেড়ে যাবে। আর এতে করে দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। যদিও রাশিয়া থেকে তেল গ্যাস আনলে কিছুটা হাল ছেড়ে বাঁচা যাবে, কিন্তু তারপরও বাজারে যদি তেলের মূল্য $200 হয়, রাশিয়া থেকে তেল $200 দিয়েই আনতে হবে। এটা মিস নেই, এটা শিওর, রাশিয়া থেকে $200 দিয়ে আনতে হবে। সেক্ষেত্রে একটা অস্থিতিশীল অর্থনীতির পরিবেশ তৈরি হবে, আর এটা বাংলাদেশের অর্থনীতিকে ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত করবে, বাংলাদেশের জনগণকে ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত করবে। এখন সর্বপ্রথম বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে, বা পুরো পৃথিবী যেদিকে তাকিয়ে আছে, এই যুদ্ধ বন্ধ করার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়ার থাকে সেটা নিতে হবে। আইদার
তেলের দাম গ্যাসের দাম বাড়লে বা বাংলাদেশের যদি কোনো সুযোগ থেকেও থাকে তারপরেও দেশের অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়বে। এই হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। তাহলে আজ রাখছি এখানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।